আছেন রফিক ভাই? কেমন আছেন? হ্যাঁ, ভালো। কারণ রফিক ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। বর্তমানে আপনি তো ইমিগ্রেশন নিয়ে অনেকদিন যাবত কাজ করতেছেন, হ্যাঁ, প্রায় তো মনে হয় 20-25 বছর, 40 বছর। তাই না? তো বর্তমানে ডিফারেন্সটা কিরকম দেখতেছেন আগের তুলনায়, তো ইমিগ্রেশনের ব্যাপারে স্পেশালি? আগের তুলনায় ইমিগ্রেশন যত দিন যাচ্ছে তত একটু কঠিন হচ্ছে। নিয়ম কানুন, আইন কানুন বেশি হচ্ছে, নিয়ম কানুন, আইন কানুন বেশি হইতেছে। ফি বাড়তেছে। এখন তো ট্রাম্প প্রশাসন যেভাবে ইমিগ্রেন্টদের পেছনে লাগছে, আমার তো মনে হয় যে এখন আপনাদের জন্য কাজ করাটা অনেক টাফ হয়ে গেছে না? না, আসলে ট্রাম্প তো ইমিগ্রেন্টের পিছনে লাগার কথা না। আগেও আইন ছিল। ট্রাম্প যেগুলা করতেছে, যেমন যাদের ডিপুটেশন আছে, চলে যাওয়ার অর্ডার আছে, এগুলা আগে এনফোর্সমেন্ট করা হইতো না। ট্রাম্প এখন বলতেছে যে এগুলা এনফোর্সমেন্ট করো। যারা রাইট। ক্রাইম করছে অথবা যারা দোষী, ক্রিমিনাল, অথবা যাদের ডিপুটেশন অর্ডার আছে, ওদেরকে বাইট করে দেও। বেসিক্যালি এটা নতুন না, না, এটা আগেরই আইন, কিন্তু এখন এটা স্ট্রিক্টলি ফলো করতেছে। এখন যেটা শোনা যায় যে ক্লায়েন্ট নাকি কোর্টে খেলে কোর্ট থেকে ধরে নেওয়া যায়, কি? না, কোর্ট থেকে ধরে নিয়ে যাবে। সততা কতটুকু? না, কোর্ট থেকে তো এরকম ধরে নিয়ে যাবে না। কোর্ট থেকে ধরে নিয়ে যায়, যেমন আপনার কোনো ডিপুটেশন অর্ডার আছে, অথবা আপনার কোনো ক্রিমিনাল, খুব খারাপ ক্রিমিনাল রেকর্ড আছে, তখন ইন্টারভিউতে গেলে আপনাকে ধরে নিয়ে যায়। কোর্ট থেকে তো ধরে নিয়ে যাওয়ার প্রশ্নই উঠে না। রিসেন্টলি আপনার কোনো ক্লায়েন্ট এরকম কোনো সিচুয়েশনে ফেস করছে? না, কোনো ক্লায়েন্ট যদি এরকম সিচুয়েশনে থাকে, আগের থেকেই আমরা অ্যাডভাইস করি যে আপনি এটা সংশোধন করে ইন্টারভিউতে যান। আপনি যদি কোনো ভুল ত্রুটি থাকে, আগে আপনি পেপার ওয়ার্ক করে সবগুলা ঠিক করে তারপরে ইন্টারভিউতে যান। এখন আপনার যদি পিছনে কোনো ধরনের ডিপুটেশন থাকে বা ভুল তথ্য থাকে, ওইখানে গেলে যদি ধরে, তাহলে তো আপনাকে ধরে পাঠিয়ে দিবে। এখন কি ডাইরেক্ট ধরে পাঠায় দেয়, বা কোনো ডিফেন্স করার কোনো সিস্টেম রাখে না? আছে। সেটা তো আছে, এটা তো আমরাও জানি আছে, কিন্তু অনেকে বলতেছে যে যাওয়ার পরে সাথে সাথে ওরা রিমুভাল প্রসেসে নিয়ে যায়। রিমুভাল প্রসেসে নিয়ে গেলে পরে লয়ার চেষ্টা করে যে আপনাকে বেল দেওয়ার জন্য। এখন নাকি বেল হওয়া বা বের করাটা লয়ারের চেষ্টা করে বেল করার জন্য। এখন দেখতে হবে তারে কোন দোষে ডিপোর্ট করতেছে। যেমন অনেক বছর আগে তার ডিপুটেশন অর্ডার অলরেডি ইস্যু হয়ে গেছে, ওইটাতে তো আর করার কিছু নাই। ওইটাকে বাংলা যেটারে আমরা বলি ফেরারি আসামি। আপনার একবার জেল দেওয়া হয়ে গেছে, তো আপনাকে যেখানে পাবে ওইখানে ধরিয়ে জেলে নিয়ে যাবে। বর্তমানে অ্যাসাইলাম কেসের কি অবস্থা? অ্যাসাইলাম কেসটা অ্যাসাইলামের ওই প্রসিজিওর অনুযায়ী হইতেছে। এখন নাকি 90 ডেজ এর মধ্যে হিয়ারিং ডাকে, বাকি না, এগুলো আমি কিছু জানি না। বা তারা একটা ম্যান্ডেট দিছে যে এত দিনের মধ্যে বা 90 দিনের মধ্যে আপনার এটা কোর্টের আপনি অ্যাসাইলাম কেস করবেন, অ্যাসাইলাম অফিসে এটা তাদের ওই নিয়ম অনুযায়ী প্রসেস করতেছে। ফ্যামিলি ভিসার কি অবস্থা? তারা কি ফ্যামিলি ভিসা ইস্যু করতেছে? হ্যাঁ, করতেছে। ভিজিট ভিসা করতেছে। স্টুডেন্ট মানে সেম ভাবেই চলতেছে, সেম ভাবে, একটু কড়াকড়ি ভাবে দেখতেছে, কড়াকড়ি করতেছে। তো কমিউনিটিতে ফ্রাস্ট্রেশন কিরকম, মানে মানুষের মধ্যে আতঙ্কটা কিরকম দেখতেছে? আতঙ্কটা হলো যারা আপনার এখানে ডেপুটেশন আছে বা অবৈধ ছিল, আগে মিথ্যা তথ্য দিয়ে গেছে, এদের মধ্যে আতঙ্ক। সব লোকের তো আতঙ্ক হওয়ার কথা না। যাদের ভিতরে একটু দুর্বলতা আগের থেকেই আছে, ওইটা মনে করেন পিছনের পিরিয়ড, বাইডেনের পিরিয়ড, এর আগের পিরিয়ড, সব পিরিয়ডে ওইগুলাকে ওভারলুক করে গেছে, আপনাকে পিছনে দৌড়ায় নাই। এখন ট্রাম্প ট্রাম্প পিরিয়ডে আইসিয়া, ওটা ট্রাম্পের দোষ না, ওই অ্যাডমিনিস্ট্রেশন ওইগুলাকে এনফোর্সমেন্ট করতেছে। আবার শোনা যায় অনেক সময় যে লিগ্যাল নিউ ইয়র্ক সিটি আমেরিকান সিটিজেনদেরকে হ্যারাস করা হইতেছে, আমেরিকান সিটিজেনদেরকেও নাকি হ্যারাস করা হইতেছে। এটা সব বাজে কথা। পত্রিকায় যে আসছে বিভিন্ন, জানি না এগুলা আমেরিকার সিটিজেন কেন করবে। আমেরিকার সিটিজেন। আপনার কোন ক্লায়েন্ট এরকম হ্যারাসমেন্টের শিকার হয়েছে? না, কত ক্লায়েন্ট আমার অফিস অনেক বছর থেকে জ্যাকসন আইটাই তো। আপনি কতদিন পর্যন্ত প্র্যাকটিস করতেছেন? 30-40 বছর হবে এই ইমিগ্রেশনের সাথে আমি জড়িত। 30 থেকে 40 বছর? 40 বছর না 30 বছর? 40 বছর।
বাহ, আপনি তো তাইলে বা বা বাংলাদেশি কমিউনিটির মধ্যে সবচেয়ে বর্ষিয়ান বা সবচেয়ে এক্সপিরিয়েন্স ইমিগ্রেশন অ্যাটর্নি না প্যারালিগাল, আপনি কিভাবে পরিচয় দেন? আমি সবসময় অ্যাটর্নির সাথে কাজ করি প্যারালিগাল। তাহলে আপনি হলো প্যারালিগাল প্র্যাকটিস করতেছেন 40 বছর। এখন আরো মনে হয় যে ইমিগ্রেশন প্রসেসটা কি সহজ হয়েছে না কঠিন হয়েছে আপনার মতে? সেম যেভাবে আগে ছিল এইভাবে, কোনো জিনিস তো আর নতুন কিছু নাই। ফিটা কিরকম পরিবর্তন? ফি তো যত 2 বছর 1 বছর পরে পরে ইনক্রিজড হয়, বাড়ে। তো যাদের অ্যাসাইলুম কেস এটা তো জিনিসপত্রের দামও তো বাড়ে। বা যাদের এখন পেন্ডিং কেস আছে, যাদেরকে হিয়ারিং এ ডাকতেছে বা যাদের অ্যাপিয়ারেন্স ডেট পড়ে গেছে, এখন তাদের প্রতি আপনার পরামর্শ কি? তারা যাদের অনেকে ঝামেলা আছে, মনে করেন যে ঝামেলা হইলে ইন্টারভিউতে আপাতত না গিয়ে আপনার ডেট নেওয়া, ডেট পিছানো, পরে কাগজপত্র যাতে আরো মজবুত করে বা তার লয়ারে যেভাবে পরামর্শ দেয় এইভাবে যাওয়া উচিত। আর যাদের কোনো কেলেঙ্কারি নাই তো স্ট্রেট ওয়ে ইন্টারভিউতে গেলে তো তার মানে একটু একটু ঝামেলা আছে, I mean একটু একটু কড়াকড়ি আছে, এটা অস্বীকার করার কোনো কারণ? কড়াকড়ি তো সবসময় আছে, কোনো সময় ইমিগ্রেশন ফ্রি না, সবসময় কড়াকড়ি। কোনো সময় ফ্রি দিচ্ছে না। যাদের ঝামেলা আছে তাদেরকে যন্ত্রণা দিত, যাদের ঝামেলা নাই সোজা দিয়ে দেয়। নিউ ইয়র্ক সিটি তো স্যাংচুয়ারি সিটি। এখন যে নিউ ইয়র্ক সিটিতে আইস বা বিভিন্ন এজেন্সির যে অভিযানগুলো হচ্ছে, এটা আপনি কিভাবে দেখেন? এটা কি আসলে আইন শুদ্ধ না আইনের বাইরে গিয়া কোনো এক্সিকিউটিভ পাওয়ারের বলে তারা এগুলা করতেছে? এটা তো প্রেসিডেন্টের অর্ডারে করতেছে। আইসের তো ক্ষমতা আগেই ছিল, এখন প্রেসিডেন্ট হয়তো অর্ডার করছে, আমি ঠিক জানি না, বুঝছেন? আপনার কি মনে হয় সামনে এটা আরো কড়াকড়ি হবে না আর একটু শিথিল? বলা যায় না, এটা তো প্রেসিডেন্টের উপরে নির্ভর করে। এনফোর্সমেন্ট করা আইন আছে কিন্তু সবসময়, এখন প্রেসিডেন্টটা যদি বলে এটাকে শক্তভাবে আপনি এনফোর্স করবেন, যদি বলে একটু নরম ভাবে দেখবেন। এখন যেমন আমি যদি একজনের সাথে কাজ করি, আপনি যদি একজনের সাথে কাজ করেন, তো আপনার মালিক আপনাকে অনেক সময় বলে দিবে যে আপনি এক নরম ভাবে আমার কাস্টমার ডিল করিয়েন। মালিক যদি বলে দেয় যে আপনি একটু শক্তভাবে ডিল করিয়েন, তো দুইটা জিনিস। প্রেসিডেন্ট যদি বলে দেয় শক্তভাবে ডিল করো, শক্তভাবে করবে, নরম ভাবে বললে নরম ভাবে করবে। যখন যে অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে কনসিডারেবল যে, তাহলে সবচেয়ে ভালো হয় যাদের মোটামুটি ভাবে হিয়ারিং ডেট আছে বা অ্যাপিয়ারেন্স ডেট আছে, সবচেয়ে ভালো হয় এটা পিছায় নিয়ে যাওয়া, যতটুকু ডিলে করা যায়। এই ধরনের কোনো কিছু পরামর্শ কি না, আপনি তার আমাকে যদি দিচ্ছেন? আপনার সলিড যদি জিনিস থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে কেন সে তো নিয়ে গ্রিন কার্ড নিয়ে নিবে ইন্টারভিউ দিয়ে। কিন্তু তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো ধরনের পেচ থাকে, কোন ধরনের ক্রাইম থাকে বা ডিপুটেশন অর্ডার থাকে, তাহলে ভালো লয়ারের পরামর্শ অনুযায়ী এটা যাদের ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে তারা তাহলেই তো ধরবে। ধরবে, বুঝলাম, কিন্তু তাদের কি কোনো ওয়ে আছে কিনা তাদের ডিপোর্টেশন অর্ডার ডিলে করা হতো? এটা আছে ওয়ে মোশন করার জন্য, তার গ্রাউন্ড দেখতে হবে, বুঝছেন? তার গ্রাউন্ড দেখতে হবে, তার কি গ্রাউন্ড আছে। যাদের ডিপোর্টেশন অর্ডার হয়ে গেছে তারাও মোশন করতে পারে, মোশন টু রিওপেন, কিন্তু গ্রাউন্ড দেখতে হবে। যেমন তার ছেলে মেয়ে বা ওয়াইফ ইউএস সিটিজেন যদি থাকে, তাহলে গ্রাউন্ড আছে, মোশন করতে পারে। তবে মোশন খুব কম গ্রান্ট হয় এখন, আগে হইতো। সে মোশন গ্র্যান্ড করলো, এরপরে কি আইসের কোনো অভিযানের কোনো কনসার্ন আছে বা হইতে পারে বা এর আগেই বা হইতে পারে? তার তো অলরেডি ডিপোর্টেশন অর্ডার আছে। মোশন প্রসেসিং করা? মোশন করলে তো ধরেন বাইরে থেকে করবে, মোশনও খুব রিস্কি, কিন্তু মোশনও রিস্কি আছে। মোশন করার পর এক কপি আপনার আইসের কাছে যায়, আইসের যদি মোশন জাজের কাছে যাওয়ার আগে রাত্রে আইসে ধরে নিয়ে যাইতে পারে, বুঝছেন? তো এটা লয়ার জানে, লয়ারে বুদ্ধি বলে দিবে চালাকি করে করতে হবে, এগুলা বলে প্রত্যেক লয়ারে জানে আপনার যদি ডিপোর্টেশন অর্ডার থাকে মোশনটা কিভাবে করতে হবে। এখন কোর্টগুলোতে কি আইসের উপস্থিতি আছে? আছে। তো বেসিক্যালি যারা ডিপোর্টেশন অর্ডার আছে, যাদের কোনো লিগ্যাল ডকুমেন্টেশন নাই, তারা তো তাদেরকে মোটামুটি তাদের একটা ভয়ের ব্যাপার স্যাপার এখানে আছে। বিশেষ করে নিউ ইয়র্ক সিটি তো স্যাংচুয়ারি সিটি হিসেবে আমরা জানতাম যে এখানে
অ্যাটলিস্ট আইসের ভয় নাই এখন সে ভয়টাও দেখা এখনো অন্যান্য অন্যান্য সিটি থেকে নিউ ইয়র্ক সিটিতে কম আছে। এখনো তো সেই অভিযোগ এখনো ভালো নিউ ইয়র্ক সিটিতে, এখন এত দরবার মানে করতেছে না। তাদেরকে যাদের ডিপোর্টেশন অর্ডার আছে বা যাদের কাগজপত্র বিহীন আছে তাদের প্রতি আপনার পরামর্শ কি হাইড এন্ড সিক করে থাকাটাই তাদের জন্য কি বেটার হবে? আমি যতদূর নিজেকে সেভ করে চলতে পারে, বুঝছেন, আমরা তো আর ইলিগাল কোনো অ্যাডভাইসও তো করতে পারি না, Right. বা নাই আমার লয়ারও করবে না, কিন্তু যতদূর নিজেকে নিজের সেভ করে, এটা তো আর আপনি নিজেও জানেন যে আপনার যদি কোনো ধরনের অসুবিধা থাকে তা আপনার নিজেকে আপনি সেভ করে চলবে, রাইট ওইটা লয়ারে কি শিখিয়ে দিবে আপনাকে? রাইট রাইট তার কথা ঠিক, এটা তো আইনে পরামর্শের মধ্যে পড়ে না। যাই হোক, না, এনে পড়ে না, কারণ আপনি তো কেসটা আগে নষ্ট করে ফেলছেন। ডেপুটেশন অর্ডার যখন হয়েছে তখন আপনি সাথে সাথে সবকিছু করলে পাওয়া যাবে। এখন কোনো কেস ফাইল করলে বা মোশন ফাইল করলে এটা কি এখন কোনো ধরনের কোনো ডিলে হচ্ছে বা দেরি করতেছে বা না, আগের মতোই আগের মতোই। স্বাভাবিকভাবে চলছে? স্বাভাবিক তো। ইদানিং আপনি তো জ্যাকসন হাইটসে প্র্যাকটিস করেন, তো জ্যাকসন হাইটসে কোনো আইসের অভিযান বা এই ধরনের কোনো কিছু হয়েছে বা এরকম কোনো কিছু শুনছেন? না, শুনছি না, কিন্তু 2-3 মাস আগে একবার শুনছি নর্দার্ন ব্লুবার্ডের দিকে একবার একজন ধরা খাইছে, বাট এত ব্যাপক হারে না। আপনার ক্লায়েন্ট কি শুধু নিউ ইয়র্কেই আছে না নিউ ইয়র্কের বাইরেও কোনো? বাইরে আছে, টেক্সাস আছে, ডালাস আছে, ভার্জিনিয়া আছে, নিউ জার্সি, কানেকটিকাট, সব জায়গায় আছে। সব জায়গায় কি তাদের একই ধরনের কনসার্ন? সব জায়গায় কি সারা তো খবর আমি বলতে পারবো না ভাই, আমার কাস্টমার যারা আছে, ক্লায়েন্ট যারা আছে, এরা ফোন করলে জিজ্ঞেস করি কেমন আছেন, ভালো আছেন, বাকি তো খবর আর আমি জানি না। এরা এদের ভয় ভীতির কথা আপনাকে বলে না? না না, এদের তো ভয়ভীতি নাই, কারণ এদের মাঝে যারা মানে খুব দুর্বল ভাবে আছে, তো আমি বলি সেফলি চলিয়ে, সেফ ভাবে চলার জন্য। সেফ ভাবে চলবে, that's it। মানে আইনি প্রসেসে চলে গেলে আর সেখানে ভাই ভয় এটা থাকে। আগেও, এটা এখন ভয়ের কিছু থাকে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন বা যে কোনো অ্যাডমিনিস্ট্রেশন আসলে যারা অবৈধ আছে তারা সবসময়ই আপনার কেয়ারফুলি চলতে হয়। বাংলা একটা কথা আছে, আপনি যদি চোর হন, বনে পিঠ ঘুরে না, পুলিশ সবসময় মনে থাকে যে পুলিশ চলে আসবে। আপনি জঙ্গলে ঘুমাইলেও মনে হবে যে পুলিশ চলে আসবে। আসলে ভয়ের কিছুটা, যা হওয়ার তা ফেস করতে হবে। এটা সাইকোলজিক্যাল আসে, মানুষ যখন নিজেকে নিজে কোন দোষী মনে করে তখন তার মনের মধ্যে সবসময় ওই জিনিসটা কাজ করে। তাছাড়া কিছু আতঙ্ক তো দেখা দিয়েছে। আতঙ্ক তো তার মনের মধ্যে থাকে, কারণ আগে তো সে ভুল করে ফেলছে। তাছাড়া এখন যেভাবে স্ট্রিক্ট জিনিসগুলা করছে একটু তো কেয়ারফুল থাকতেই হয়, কিন্তু তারপরও যখন আইনি প্রসেসে থাকে কোনো বিষয়, সেটা আসলে ভয়ের কিছু নাই। সেটা না, আইনি- ভয়ের কিছু নাই, বাট তার লয়ার তো আছে, লয়ার তো আইনি সবসময় প্রসেস পরামর্শ দিয়ে শেষ যাচ্ছে। হওয়া পর্যন্ত যেন সে অপেক্ষা করে। এই তো, আপনি কি শুধু ইমিগ্রেশন নিয়ে প্র্যাকটিস করেন না? না না, আমাদের এখানে আরো অনেক কিছু আছে, ডিভোর্স আছে, ব্যাংক্রাপসি আছে, সিভিল ম্যাটার্স আমরা যেগুলা একটু কম ঝামেলা, এটাও করি। আপনার ল ফার্মের নাম কি? ল অফিস হয়ে সান, ঠিকানাটা? 3718 73rd Street, Suite 502, Jackson Heights, NY 11372. 3718 73rd স্ট্রিট, জ্যাকসন হাইটস, রাইট? আমি তো আপনাকে অনেক দিন যাবত চিনি, এই পর্যন্ত কি পরিমাণ ক্লায়েন্টের সেবা আপনি দিতে পারছেন? ক্লায়েন্টের পরিমাণ তো বলা বহুত মুশকিল, সব সময় তো চলতেছে, বিজনেস যেভাবে চলে। তারপরে আনুমানিক কি পরিমাণের ক্লায়েন্টের সেবা আপনি দিতে পারছেন 40 বছরে? 100,000? এটা পরে অনুমান করা খুব কঠিন। এটা সম্ভব না আমার দ্বারা। এখন কি দেশ থেকে ভিসা অ্যাভেলেবল হচ্ছে এটা? হ্যাঁ, ভিসা দেশ থেকে যে ইমিগ্রেশন ভিসা যারা অ্যাপ্লাই করছে, মা বাবা ভাই বোনের জন্য, হয়তো ঠিক মানে ইমিগ্রেশন প্রসেস যেভাবে আছে এইভাবে এইভাবেই আর চলতেছে। চলতেছে। মাঝখানে কোভিড এর কারণে একটু ব্যাকলগ হয়ে গেছিল, ওই জিনিসটা এই জন্য একটু পিছনে পড়ে গেছে। আপনারা ক্রিমিনাল কেস হ্যান্ডেল করেন? না, ক্রিমিনাল কেস হ্যান্ডেল করি না, শুধু ফ্যামিলি ল ফ্যামিলি ল করি, আর ইমিগ্রেশন, ব্যাংক্রাপসি, রিয়েল এস্টেট? রিয়েল এস্টেট করি।
তারপরে সিভিল ম্যাটার্স আছে, যেমন সম্পত্তি নিয়ে আইসি বাগাবার বাটুয়ারা এগুলা ঝামেলা হইলে করি, বাট ক্রিমিনালটা করি না। আজ থেকে 40 বছর আগে আপনি আইন পেশায় যুক্ত হলেন, সেটা কেন? না, আমি এখানে আসার পরে আমি বিভিন্ন কোর্স করছি, তারপরে আমার ব্যাকগ্রাউন্ড ল ছিল, হচ্ছে দেশে কি আপনি আইনের উপর ডিগ্রি নিয়েছিলেন? হ্যাঁ, দেশে আমার আইনত ডিগ্রি ছিল। এখানে আসার পরে আমি তখন সাইরাস মেহতা নামে একজন খুব বড় লয়ার, উনি আবার লয়ারদের মধ্যে রাইটার, এখন নাই, মারা গেছে, ওনার আন্ডারে আমি কাজ করতাম বেনাটোরে। 40 বছরে আপনি কি পরিবর্তন দেখতেছেন কমিউনিটির? কমিউনিটি তো তখন ছিলই না, তখন তো মূলধারাতে আমি করতাম কাজ। মূলধারা থেকে সাইরাস মেহতা, বুঝছেন, খুব বড় লয়ার ছিল। তা আপনার যে অভিজ্ঞতা, তা আপনি যে কোনো অ্যাটর্নির চাইতে কম না। যাই হোক, বলতে গেলে যেটা হচ্ছে মেইন কথা, যে যাই বলুক, লোকের কথায়, মিডিয়ার কথায় কান না দিয়ে আইনি ভাবে যেভাবে যাওয়া দরকার, সবার সে আইনটা ফলো করে যাওয়া উচিত। হ্যাঁ, আইন ফলো করে গেলে কোনো অসুবিধা নেই। এইগুলো এমনি এখন ঝামেলাও থাকবে, পিছনে অনেকের সমস্যাও থাকবে, সেই জন্যই আইন, তাই তো? জি। তো আপনার কথায় আমার তো মনে হয় যে আমাদের যারা কমিউনিটি লোকজন আছেন তারা একটু সাহস পাবেন। না, বয়ের কারণ নাই, এখানে বয়ের কোনো কারণ নাই, বুঝছেন। আপনারা তো ঘরে এসে ধরতেছে না। আপনার যদি কোনো ত্রুটি থাকে তো ইউ সেভ ইয়োরসেলফ, আপনি আপনার নিজেকে নিজে সেভ করে চলেন। আপনি নিজেকে নিজে সেভ করে, যেমন আমার এক বন্ধু মানুষ আছে পরিচিত, আমার ক্লায়েন্ট, আমি তারা বলছি আপনি সেভ থাকেন। আপনারা কি ক্লায়েন্টের সাথে একদম কোর্টে যাইতে পারেন? বুঝতে পারি। একদম সাথে যে রিপ্রেজেন্ট করেন? হ্যাঁ, বুঝতে পারি। তো যাই হোক, আশা করি আপনার কথায় কমিউনিটির লোকজন যারাই একটু ভয়ের মধ্যে আছে, আশা করি তারা একটু সাহস পাবে, এবং যদি কোনো আইনি পরামর্শ প্রয়োজন হয় তারা আসতে পারে, যোগাযোগ করতে পারে। এওসান ল ফার্ম, 3718 73rd স্ট্রিট, সুইট 502, জ্যাকসন হাইটস। ফোন নাম্বারটা একটু বলে দিবেন? 9174422872। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম জনাব ডক্টর রফিকুল ইসলাম, ডক্টর রফিক আহমেদ। উনি আইন পেশায় প্যারালিগাল হিসেবে কাজ করতেছেন আজ থেকে 40 বছর ধরে। উনি ইমিগ্রেশন, ফ্যামিলি ল, এসব ব্যাপারে মোটামুটি ভাবে বলা যায় যে বাংলাদেশিদের মধ্যে খুবই বয়োজ্যেষ্ঠ এবং অনেক এক্সপিরিয়েন্সড। আপনারা ইচ্ছা করলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তবে বর্তমানে যে সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, আশা করি এগুলো ভয়ের কিছু কারণে, এটা জাস্ট একটু আতঙ্ক তৈরি করার কিছু অভিযান হচ্ছে, বাট এগুলা আপনার আইনি প্রসেসে থাকলে বা আইনি প্রক্রিয়ার মধ্যে থাকলে আশা করি এগুলো ভয়ের কোনো কারণ নাই। তো এগুলো আগেও ছিল, এই ধরনের আইন আগেও ছিল, আগেও এই ধরনের অভিযান থাকতো। তো সবাই একটু সাবধানে থাকবেন। কোনো আইনি পরামর্শ থাকলে আপনি, আমাদের নিজস্ব অ্যাটর্নি আছে, ওদের পরামর্শে চলবেন। তবে হ্যাঁ, এই সুযোগ নিয়ে যেন কেউ আপনাদের কাছ থেকে কোনো অতিরিক্ত অ্যাডভান্টেজ, অতিরিক্ত মুনাফা লোভী কিছু মানুষ আছে, তারা যেন কোনো সুযোগ নিতে না পারে, সেদিকেও একটু খেয়াল রাখবেন। যাই হোক, ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ডক্টর রফিক আহমেদ, উনি একজন সিনিয়র প্যারালিগাল, এওসান ল ফার্ম। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ।